হ্যালো ভিউয়ার্স, আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি হেলথ রিলেটেড পডকাস্ট দ্য ডক্টরস ডায়েরিতে। আমরা আজকে কথা বলবো ইনফার্টিলিটি নিয়ে। আমাদের সাথে রয়েছেন ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডাক্তার শারমিন আব্বাসী। ম্যাডাম, প্রথমে আপনার কাছে জানতে চাইবো, এই যে ইনফার্টিলিটি স্পেশালিস্ট হয়েছেন তার পিছনে অনুপ্রেরণার গল্পটা। অনেক ধন্যবাদ মিতুল আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে এটা একটা বড় প্রশ্ন। কারণ আমরা এত কষ্ট করছি, আমরা এত কষ্ট করেছি এবং এত দূর পর্যন্ত এসেছি, নিশ্চয়ই কেউ না কেউ আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে কাজ করে। আসলে চিকিৎসক হওয়ার পেছনে অনুপ্রেরণা কি? এটা হচ্ছে আমার বাবা এবং মা। স্পেশালি আমার বাবার কথা যদি বলি, ঠিক ২০ বছর আগে ওনাকে আমরা হারিয়েছি। তখন আমি মনে হয় 3rd ইয়ারের স্টুডেন্ট। ঠিক বাবা স্বপ্ন দেখতেন যে একদিন হয়তো অনেক বড় ডাক্তার হব এবং এমন কাজ করব যার মাধ্যমে আসলে অনেক বেশি মানুষকে সার্ভ করা যাবে। সেই স্বপ্ন বাস্তবায়নই আসলে চিকিৎসকের পথ ধরা। এবং আস্তে আস্তে যখন চিকিৎসক হয়ে উঠলাম তখন আসলে আমি প্রথম বারডেম হসপিটাল ইব্রাহিম মেডিকেল কলেজে ট্রেনিংয়ের জন্য যাই। এবং ট্রেনিংয়ে যাওয়ার পরে আমার শিক্ষক, আমার ডিরেক্ট মেন্টর, ডিরেক্ট ট্রেইনার প্রফেসর টি.এ. চৌধুরী স্যারের সাথে আসলে পরিচয় হয়। উই আর দ্য সো লাকি পারসন যে স্যারকে আমরা এমবিবিএস, এফসিপিএস দুটো পর্যায়ে লাইফে পেয়েছি এবং স্যারের হাতে ডিরেক্ট আমাদের ট্রেনিং হয়েছে। এবং তখন বারডেম হাসপাতালে প্রত্যেক মঙ্গলবার স্যার ১০ জন করে রোগী দেখতেন যারা শুধু ইনফার্টিলিটির পেশেন্ট। বারডেমের আউটডোরে স্যার দেখতেন এবং এটা একটা পুরো বছরের স্ক্যাজুয়াল করা থাকতো। ঠিক তখন স্যারের পাশে দাঁড়িয়ে এই রোগীগুলোকে আসলে দেখার কিংবা স্যারের কথা শোনার এই সৌভাগ্যগুলো আমার হয়েছিল। এবং ঠিক তখন থেকে আসলে স্বপ্ন বোনা, হয়তো কখনো স্যারের মতো হতে পারবো না, কিন্তু তার প্রত্যেকটা কাজ, তার প্রেসক্রিপশন লেখা, রোগীর সাথে কথা বলা, আমার এখনও খুব কানে ভেসে ওঠে স্যারের সেই ইনভেস্টিগেশনগুলো যে এফএসএইচ, এলএইচ মাসিকের প্রথম দ্বিতীয় দিন আর এমএইচ একটা ওভারি রিজার্ভ পরীক্ষা, তখন খুব একটা সহজে কোথাও হতো না। স্যার ওটার জন্য এভার কেয়ার হাসপাতালে অনেক সময় রেফার করতেন। তো এখনও স্মৃতিতে স্যারের সেই প্রেসক্রিপশন লেখা, স্যারের কথা, স্যারের সেই ধ্বনিগুলো মনে হয় যে কানে বেজে ওঠে। এবং এর পরবর্তীতে দেখা গেছে যে প্রফেসর রাশিদা বেগম, ওনার সেন্টারে আমার কাজ শেখা এবং কাজ দেখার সুযোগ হয়েছিল। ম্যাডাম সেই সুযোগটা করে দিয়েছিলেন। তার যে এথিক্যাল প্র্যাকটিস ইনফার্টিলিটির এবং তার যে রিসার্চ ওয়ার্ক ইনফার্টিলিটির, এটা আসলে অনেক বেশি অনুপ্রাণিত করে। তো সেভাবে আসলে বড় বড় মানুষদেরকে দেখা, কিন্তু সেই জায়গায় প্রত্যেক স্পেশালিস্টকে আসলে একটা সময় নিজেকে নিজের মতোই তৈরি করতে হয়, নিজেকে নিজের লাইনেই তৈরি করে নিতে হয়, সেভাবেই আসলে এগিয়ে চলা। খুব সুন্দর। আপনি আসলে বাংলাদেশের লিজেন্ড যারা, তাদেরকে আপনার জীবনে পেয়েছেন, এটা আপনার সৌভাগ্য। আমি আশা করব আপনার যারা পেশেন্ট তাদের জন্য সেটা সৌভাগ্য বয়ে আনবে। জানতে চাইবো, যখন একটা দম্পতি প্ল্যানিং করবে যে তারা আসলে প্রেগনেন্সি চাচ্ছেন, তো তাদেরকে তখন ডক্টরের কাছে আসার কোনো প্রয়োজন রয়েছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কারণ অবশ্যই আসার প্রয়োজন আছে। এবং এখন কিন্তু আমাদের স্লোগানটা একটু অন্যরকম। প্রেগন্যান্সি হলে আসবেন তা নয়। এখনকার স্লোগানটা বদলে হয়েছে, প্রেগন্যান্সি যখন আপনি প্ল্যান করবেন, তার মানে প্রেগন্যান্সি যখন সময়টা থাকে তখনই চলে আসবেন। কেন চলে আসবেন? কারণ এখন আমাদের অনেক প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আমাদের মেয়েরা একটু বয়সে হয়তো এখন প্রেগন্যান্সি নিচ্ছেন ক্যারিয়ারের জন্য বা পড়াশোনার জন্য। যার ফলে আমাদের কিন্তু ইভ্যালুয়েশন আগের থেকে এখন একটু বেশি করতে হয়। যে আমাদের মেয়েটি তার অন্য কোনো অসুখ ধরা পড়ছে কিনা, খুব স্পেশালি আমরা একটু ছোট, ছোট ব্লাড টেস্ট করে তার ডায়াবেটিস আছে কিনা, হাই প্রেশার আছে কিনা, তার হরমোনাল কোনো সমস্যা আছে কিনা। এট দ্য সেম টাইম তার পার্টনার যে পুরুষ, তারও আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিই এবং কোনো ডিফিকাল্টি যদি থাকে, কোনো যদি ওনাদের কোয়ারি থাকে, সেগুলো আমরা একটু পূরণ করে দিই। যার ফলে কি হচ্ছে, আপনি কিন্তু পারফেক্টলি সেই কাপলকে একটু ইভ্যালুয়েশন করে নিচ্ছেন। কোনো প্রেগন্যান্সি আপনার ট্রিটমেন্ট প্রয়োজন হয় যদি, সেটা দিতে পারছেন। ফলিক অ্যাসিড, জিঙ্ক ওষুধগুলো খুব সহজভাবে শোনা যাচ্ছে খুব ছোট্ট একটু ওষুধ, কিন্তু এটা কিন্তু অনেক বড় বড় কমপ্লিকেশনের হাত থেকে একটা মেয়েকে রক্ষা করে। কারণ দেখা গেছে তার অ্যাবনর্মাল বাচ্চা হওয়া, নিউরাল টিউব ডিফেক্টের বাচ্চা হওয়া কিংবা অন্যান্য ব্রেন রিলেটেড অ্যাবনর্মাল বাচ্চা হওয়ার হাত থেকে তাকে বাঁচিয়ে দেয়। ঠিক দেখা যায় যে অনেক সময় অনেকে ছোটো ছোটো ইনফেকশনে ভোগেন। সেই ইনফেকশনগুলো যদি আগে আমরা ট্রিটমেন্ট দিয়ে নিই, তাহলে কিন্তু প্রেগন্যান্সিটা খুব সহজ হয়ে যায়। তো সব কিছু মিলে প্রেগন্যান্সির ছোট্ট একটু প্ল্যানিং, ছোট্ট একটু ইভ্যালুয়েশন, ছোট্ট কিছু টেস্ট, এটা যদি করে নেয়, আমি মনে করি যে এই কাপলগুলো প্রেগন্যান্সির সময় অনেক বেশি স্ট্রেংথ পাবে। বিকজ একটা প্রেগন্যান্সিতে ফিট হয়ে মুভ করা এবং প্রেগন্যান্সি পিরিয়ডে আপনি কী করবেন, আপনি যখন প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ
কনসিভ হলো, কখন আসবেন, এই প্ল্যানগুলো কিন্তু ওই সময় হয়ে যাচ্ছে। তো সবকিছু মিলে আমি মনে করি যে প্ল্যানিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উইথ প্ল্যান এভরিথিং উইল বি ফ্যান্টাস্টিক। খুব সুন্দর। ম্যাডাম আপনি বলছেন যে আসলে আপনারা দেখছেন যে সময়ের সাথে মেয়েরা একটু দেরিতে আসলে প্রেগন্যান্সি যাচ্ছে কিংবা নিচ্ছে। তো এই যে সময়টা একটু দেরি হয়ে যাচ্ছে, এই বয়স বাড়ার সাথে, সাথে ডিম্বাণু কিংবা ওভামের কোনো গুণগত মানের কি কোনো পরিবর্তন আসছে? এটা তো আসছে, দুভাবেই আসছে। একেবারেই আমরা বলব যে এগের কোয়ালিটি নিয়ে আমাদেরকে অনেক বেশি কনসার্ন থাকতে হয়। দুভাবে কিভাবে আসবে? একটা হচ্ছে যে বয়স ডিরেক্টলি আ ওভাম বা এগটার কোয়ালিটিকে কিন্তু হ্যাম্পার করছে। যেমন আমরা যদি বলি ওর ভেতরকার কিছু জেনেটিক ম্যাটেরিয়াল, কিছু ক্রোমোজোমাল ম্যাটেরিয়াল, কিছু ডিএনএর ম্যাটেরিয়াল, এগুলো যেভাবে কাজ করা দরকার, যত বয়স বাড়তে থাকে তত কিন্তু কাজের মধ্যে ড্যামেজ ভাবটা চলে আসে, স্লো ভাবটা চলে আসে। সেই জায়গা থেকে কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি দুটো জায়গাতেই কিন্তু আমাদেরকে চিন্তা করতে হচ্ছে। কোয়ান্টিটি মানে যে পরিমাণ ডিম পাওয়ার কথা তার থেকে কম পাচ্ছি। কোয়ালিটি মানে যত ভালো পাওয়ার কথা ছিল সেভাবে পাচ্ছি না। একটা মেয়ে ৩০-৩২-এ যদি মা হতে নেন, কিংবা ২৫-এর মধ্যে যদি মা হন, কিংবা ৩০-এর আগে যদি মা হন, যত ভালো এগ আমরা পাবো, যত ভালো কোয়ালিটির এগ আমরা পাবো, আমরা কিন্তু ৩৫-এর পরে সেটা পাচ্ছি না। আর এই প্রশ্নটা শুধুই বা মেয়েদের জন্য কেন? আমি তো বলব যে মেইল পার্টনার যে পুরুষ রয়েছে তার জন্য। কারণ আগে হয়তো চিন্তা করা হতো যে স্পার্ম বা শুক্রাণুর যে বিষয়টি আছে, বয়সের সাথে হয়তো তার কোনো সম্পর্ক নেই। কিন্তু এখন দিন বদলের পালায় যেই গবেষণাগুলো আমাদের হাতে আছে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে বয়সের সাথে সাথে তাদেরও শুক্রাণুর বিভিন্ন সমস্যা দেখা দেয়। এবং আপনারা জানেন যে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের একটা রোগ খুব হয়, সেটা হচ্ছে ডায়াবেটিস কিংবা অন্যান্য হরমোনাল বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তার সাথেও কিন্তু স্পার্ম এবং ওভাম দুটোর কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি সম্পর্কযুক্ত। তাই দুজনের ক্ষেত্রেই বয়সটা খুব গুরুত্বপূর্ণ এবং অপটিমাম এইজে যদি প্রেগন্যান্সি নেওয়া যায়, সেটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি সেফ আমি বলব। অসাধারণ সুন্দর করে বুঝিয়ে বললেন। আসলে মেডিকেলের বিষয়গুলো সুন্দর করে বুঝিয়ে বলাও একটা আর্ট। জানতে চাইবো আসলে মেনস্ট্রুয়েশনের কোন সময়টাতে হাসব্যান্ড ওয়াইফ একসাথে থাকলে তাদের আসলে কনসিভ করার চান্সটা সবচেয়ে বেশি? এটা তো আসলে আমাদের সাধারণের মনেরও একটা প্রশ্ন। তবে এই প্রশ্নের উত্তর দিতে গেলে সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে ওই মেয়েটার মেনস্ট্রুয়েশন রেগুলার হতে হবে। আমরা এই জায়গাটায় ভুল করি। যাদের মেনস্ট্রুয়েশন রেগুলার না, যাদের অনিয়মিত মাসিক হয়, তাদের জন্য কিন্তু কোনটা ফার্টাইল পিরিয়ড কিংবা কোন সময় সহবাস করলে প্রেগন্যান্সি হবে, এই কথাটি তাদের জন্য আসলে যথার্থ নয়। এই কথাটি কিংবা এই নিয়মটি বা এই সময়কালটি তাদের জন্য আমরা বেঁধে দিতে পারবো যাদের মাসিক রেগুলার, যারা অনিয়মিত মাসিকের সমস্যায় ভুগছেন না। সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি যে মেয়েটির ২৮ দিন পর পর বা ৩০ দিন পর পর নির্দিষ্ট সময় মাসিক হয় কিংবা ১-২ দিন আগে পরে হয়, তার জন্য আমরা সময় বেঁধে দিই যে ১০ম দিন থেকে মাসিকের একেবারেই ২০তম দিন পর্যন্ত প্রতিদিন না হলে একদিন অন্তর অন্তর তিনি যদি সহবাস করেন, তাহলে তার চান্স অফ প্রেগন্যান্সি ইজ ভেরি হাই। এখন অনেকে চিন্তা করবেন ১০ম দিন বলতে আমরা কি বুঝছি? এই জায়গাটির উত্তর হচ্ছে যেদিন মাসিক শুরু হলো সেটাকে আমরা বলি প্রথম দিন, যেদিন দ্বিতীয় দিন, তারপরে তৃতীয় দিন, এই হিসেব করে করে ১০ম দিন, ১০ম থেকে ২০তম দিন। সাম এক্সেপশন, যারা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্ট, তাদের কিন্তু অনিয়মিত মাসিক হয়। তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় ওষুধ দিয়েও আমরা মেনস্ট্রুয়েশনটা ঘটাচ্ছি। তাদের ক্ষেত্রে ওভুলেশন একটু দেরি হতে পারে। ওভুলেশন কিভাবে হয় আমরা কিন্তু ডে 21 প্রোজেস্টেরন টেস্ট করেও দেখতে পারি। আমরা এমনও অনেক রোগী পেয়েছি যাদের মেনস্ট্রুয়েশনের ২২ বা ২৩তম দিনে আমরা দেখেছি তাদের ওভুলেশন হয়েছে। সো সাম এক্সেপশন থাকবে, সেই জন্য আমরা একটা লম্বাভাবে দিয়ে দিই। স্পেশালি যাদের অনিয়মিত মাসিক বা পিসিও সমস্যা আছে, তাদেরকে আমরা বলি একেবারে ২২-২৩তম দিন পর্যন্তই আপনি চেষ্টা করবেন। যে কোনো সময়ই আপনার হচ্ছে যে কনসিভ হতে পারে। তো মেনস্ট্রুয়েশন যাদের রেগুলার, তাদের জন্য আসলে এই সময়কালটি খুব গুরুত্বপূর্ণ। খুব সুন্দর ম্যাডাম। তবে শুধু ইনফার্টিলিটি ট্রিটমেন্টে তো নয়, যারা আনওয়ান্টেড প্রেগন্যান্সিকে প্রিভেন্ট করতে চান তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। এটি একটি গুরুত্বপূর্ণ সময়। উনারা তখন আসলে অ্যাভয়েড করবেন। তো ম্যাডামের কাছে জানতে চাইবো, আপনি কিন্তু অলরেডি বলেছেন যে শুধু মেয়ে কেন, ছেলেদের ব্যাপারটিও আসলে গুরুত্বপূর্ণ। জানতে চাইবো আসলে স্পার্ম কিংবা শুক্রাণুর কোন কোন সমস্যার জন্য ইনফার্টিলিটি হতে পারে? এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় কিছুটা ডিস্ট্রেস বা স্যাডের জায়গাটা নিয়ে আসতে চাই। সেটা হচ্ছে যে আমরা কিন্তু ৪-৫ বছর আগেও এত শুক্রাণুর সমস্যা দেখতাম না। এখন আমরা সেমেন অ্যানালাইসিস করলে যে অ্যাবনরমালিটিগুলো পাই, তো আমরা কিছু কারণ খোঁজার চেষ্টা করলাম এবং আমরা কিছু গবেষণার প্রকল্পও হাতে নিলাম। সে সময় কিন্তু আমরা দেখলাম যে আমাদের এখনকার সময় পুরুষদের লাইফস্টাইল,
ওনারা আসলে যেভাবে খাওয়া-দাওয়া করছেন, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং আমাদের যে বাতাস ঢাকা শহরের এবং বাংলাদেশের, সেখানে অনেক বেশি সীসা বলি, মার্কারি বলি এগুলোর প্রেজেন্স, এগুলো কিন্তু ইনডিরেক্টলি আমাদের পুরুষদেরকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করছে। এবং যারা খুব লম্বা সময় দাঁড়িয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম সমস্যা দেখতে পাই। ভেরিকোসেলের মতো একটি প্রবলেম দেখতে পাই, যেটা কিন্তু হচ্ছে শুক্রাণুর ক্ষমতাকে কমিয়ে দেয়। সেক্ষেত্রে কারো ক্ষেত্রে শুক্রাণুর পরিমাণ কম, কারো ক্ষেত্রে শুক্রাণু যেভাবে নড়াচড়া করে সামনে মুভমেন্ট হওয়ার কথা, সেই জায়গাটায় হ্যাম্পার হওয়া, কিংবা অন্যান্য ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে অনেকগুলো সমস্যা একসাথে। তার ডেড স্পার্ম অনেক বেশি যে পরিমাণ পাচ্ছি, অর্থাৎ মৃত স্পার্মের সংখ্যা বেশি, ভায়াবল স্পার্মের সংখ্যা কম। তার সাথে তার নড়াচড়াটাও কম, তার সাথে তার পরিমাণটাও কম, তার সাথে তার ইনফেকশন। এতগুলো কম্বিনেশনে কিন্তু একটা সিঙ্গেল মানুষের আমরা দেখা যাচ্ছে অ্যাবনর্মালিটি পাচ্ছি। এবং অনেক বেশি আমি বলবো যে আমরা মোবাইল এবং ইন্টারনেট ব্যবহার করছি, এবং যে সকল পুরুষেরা ল্যাপটপটা তাদের কোলের উপরে নিয়ে অনেক বেশি সময় ধরে কাজ করেন, আমরা কিন্তু দেখেছি তাদের ক্ষেত্রে স্পার্ম অ্যাবনর্মালিটিটা আমরা অনেক বেশি পেয়েছি। অর্থাৎ টেম্পারেচার মেইনটেনের একটা জায়গা আমরা দেখেছি যে সেখানে হয়তো হ্যাম্পার হয়, সে কারণে অ্যাবনর্মালিটিটা হতে পারে। এবং যারা খুব টাইট ড্রেস পরেন, স্পেশালি যারা খুব টাইট প্যান্ট পরেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি এই ধরনের প্রবলেমটা অনেক বেশি। অতএব সেই জায়গাগুলোতে আমরা এখনকার সময় যে অ্যাবনর্মালিটিগুলো পাই, বিভিন্ন সময় অলিগো অ্যাস্থানো আমাদের ভাষায় বলি, আমাদের রোগীরা হয়তো বুঝতে পারেন না, সেটাকে সহজ করে আমরা বলি হয় পরিমাণ কমে যাচ্ছে, না হলে তার মুভমেন্ট কমে যাচ্ছে, নতুবা তার মধ্যে অ্যাবনর্মালিটি শুরু হয়ে যাচ্ছে। সবগুলো মিলেই আসলে আমরা শুক্রাণুর অ্যাবনর্মালিটিগুলো পেয়ে যাই। এবং এক্ষেত্রে যে ফ্যাক্টরগুলো বললাম, এটাই আসলে সাধারণের কাছে আমার পৌঁছানোর একটা টার্গেট, যে এগুলো থেকে যতটা দূরে থাকা যায় ততটা কিন্তু নিজেকে প্রিজার্ভ করা যাবে। ম্যাডাম, জানতে চাইবো যাদের হাজবেন্ড বিদেশে থাকেন, তাদের আসলে সন্তান নেওয়ার প্ল্যানিংটা কেমন হবে? এটা তো আমি বলব যে আসলে একটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন, বিকজ যারা বিদেশে আছে তারা কিন্তু নানানভাবে আমাদেরকে সহায়তা করছে। আমাদের বাংলাদেশের রেমিটেন্সের তারা হচ্ছে সবচেয়ে বড় একটা কন্ট্রিবিউটর। কিন্তু তাদের লাইফটা যদি আমরা চিন্তা করি, অনেক বেশি কিন্তু আমরা বলবো যে তাদেরকে খাটতে হচ্ছে, তাদেরকে কষ্ট করতে হচ্ছে, এবং তাদের অজানা অদেখা কষ্ট কিন্তু অনেক বেশি। এই মানুষগুলোর মধ্যে অনেকগুলোই আসলে আমি বলব যে বিদেশি কাপেলরা আমাদের কাছে আসেন, ট্রিটমেন্ট চান। তারা কিন্তু মাত্র ২ মাসের ছুটি নিয়ে আসেন। কেউ অনেক কষ্টে ৩ মাস ছুটি পান। আমি ম্যাক্সিমামকে দেখেছি ১.৫ মাসের একটা ছুটি তারা পায়। ঠিক এই কম সময় তাদেরকে কনসিভের ব্যবস্থা করে দেওয়া, এটা আসলে খুব কঠিন। আবার যখন হয় না, তখন কিন্তু এক ধরনের মন খারাপ এবং হতাশা নিয়ে সেই মানুষটি কিন্তু আবারও প্রবাসে তার কাজে ফিরে যান। অতএব একদিকে তাদের জন্য আমাদের যেমন একটা যন্ত্রণা বা দুঃখ কাজ করে, কিন্তু আমরা খুব এনকারেজিং মোমেন্টে আসলে তাদেরকে ট্রিটমেন্টটা দেওয়ারও চেষ্টা করি। কারণ তাদেরকে অনেক বেশি এনকারেজ করাটাও আসলে আমি মনে করি আমাদের রেসপন্সিবিলিটি থেকে পড়ে। এই ধরনের কাপলদের জন্য আমাদের যেটা টার্গেট থাকে, যে কারণ ম্যাক্সিমামেরই তো আসলে ওয়াইফ বাংলাদেশে থাকে, তাদেরকে আমরা বলি যে আগে থেকে একটু আমাদের কাছে ইভ্যালুয়েশনের জন্য আসা। আমরা বলি যে ২ থেকে ৩ মাস আগে আপনারা আসেন, আমরা কিন্তু ওয়াইফকে ইভ্যালুয়েশন করে ফেলি, এবং হাজব্যান্ডের যে প্রয়োজনীয় পরীক্ষাগুলো আছে সেগুলোও কিন্তু আমরা প্রেসক্রাইব করে ফেলি। যার ফলে যেটা হয় যে আমাদের কাছে ম্যাক্সিমাম যারা আসে তারা কিন্তু মিডল ইস্ট থেকে আসে। এটা যদি আপনি খেয়াল করেন, আমাদের মিডল ইস্ট পেশেন্ট কিন্তু অনেক বেশি। কারণ বাকি যারা নর্থ আমেরিকার দিকে থাকেন তারা ওখানেই হয়তো ট্রিটমেন্ট নিয়ে নেন, কিন্তু এই গ্রুপটাকেই আমরা মেইনলি বেশি সার্ভ করি। আমাদের সৌদি আরব বলি, তেহরান বলি, কুয়েত বলি, এই জায়গাগুলোর রোগীর সংখ্যা অনেক বেশি। মালয়েশিয়া থেকে একটা বড় গ্রুপ পেশেন্ট আমাদের কাছে আসেন, আমাদের কাছে সিঙ্গাপুর থেকে রোগীরা আসেন, এবং ইটালির বেশ কিছু পেশেন্ট আমরা ঘুরে ফিরেই পাই। তো তাদের ক্ষেত্রে যেটা হয়, খুব কম সময় যেহেতু ছুটিটা থাকে, আমরা ওয়াইফকে আগে থেকে টার্গেট করি যে ওনাকে আমরা পারফেক্ট ইভ্যালুয়েশন করবো এবং ওনার ম্যানেজমেন্টে শুরু হয়ে যাবে, যেন একদম হাজব্যান্ড যখন আসবেন ফার্টাইল টাইমটা পান। কারণ আপনারা জানেন যে মিনিস্ট্রেশনকে রেগুলেট করার কিছু ওষুধ আছে, সেটা দিয়ে দেখা গেল আমরা রেগুলেট করে এমনভাবে টাইমটা সেট করি যে হাজব্যান্ড আমার কাছে যখন আসছেন সকল রিপোর্ট আগে দেখে ওনাকে ফিট করে যে ওনারা এসেই যেন ফার্টাইল পিরিয়ডটা পায়। আপনি যেটার কথা বলছিলেন যে কোন সময়টায় হয়তো প্রেগনেন্সির চান্সটা বেশি থাকে, আমরা চাই যে হাজব্যান্ড ঢাকাতে ল্যান্ড করার পরপরই ওই ফার্টাইল পিরিয়ডটার সময়টা আমরা ওনাদেরকে নির্ধারণ করে দিতে পারি।
খুব সুন্দর। সেভাবে যারা মেইনটেইন করেন তারা কিন্তু খুব সহজেই দেখা যায় যে আমাদের থেকে সহায়তাটা পাচ্ছেন। কিছু হাসব্যান্ড আছেন যাদের সিমেন অ্যাবনরমালিটি যেটি আপনি বলছিলেন একটু আগে, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে যেটা করতে হয় একটা IUI প্ল্যান রাখতে হয়। আমরা দেখা গেল ওয়াইফের টিউবটা ইভ্যালুয়েশন আগেই করে ফেললাম এবং উনি যখন আসলো তখন আমরা IUIটা কেমনভাবে সেট করলাম যেন উনার কনসিভ করাটা সহজ হয়। তো এভাবেই আসলে আমি বলব যে প্রি প্রেগন্যান্সি প্ল্যান এবং আমাদের কাছে হাসব্যান্ড ঢাকাতে ল্যান্ড করার আগে থেকেই যদি ট্রিটমেন্ট প্রক্রিয়া শুরু হয় তাদের জন্য সাকসেসটা কিন্তু অনেক হাই। ম্যাডাম, আপনার কাছে এই পর্যায়ে জানতে চাইবো যে একজন দম্পতি কখন আসলে ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যাবেন? এটাও আসলে আমি বলব যে একটু যদি ওনাদের কাছে পারফেক্ট ইনফরমেশনটা থাকে তাহলে খুব ভালো। আমরা আসলে ইনফার্টিলিটি বলতেই বুঝি যে ১ বছর উনি টানা চেষ্টা করেছেন। আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম যে ফার্টাইল পিরিয়ড মাসিকের ১০ম থেকে ২০তম দিন উনি চেষ্টা করেছেন। উনি কোনো কন্ট্রাসেপশন ব্যবহার করেন নাই, উনি কোনো ব্যারিয়ার ব্যবহার করেন নাই, উনি কোনো পিল খাননি এবং ওনারা নিয়মিতভাবে থাকতে পেরেছেন। অনেকে যেটা বলেন যে হ্যাঁ, আমরা তো ১ বছর টানা চেষ্টা করছি। তো আমি বললাম, "কিভাবে চেষ্টা করছেন?" বলল, "আমার হাসব্যান্ড কুমিল্লা থাকে, আমি ঢাকায় থাকি। হাসব্যান্ড ৬ মাস পর, পর আসে। তো ৬ মাস পর, পর আসলে তো তাহলে বছরে আপনি মাত্র ২ বার চেষ্টা করলেন। অতএব প্রত্যেক মাসে ১২ মাসের প্রত্যেক মাসেই আপনি চেষ্টা করেছেন, ফার্টাইল পিরিয়ডে চেষ্টা করেছেন কিন্তু আপনি কনসিভ করতে পারেননি। আর যাদের বয়স ৩৫ এর উপরে স্পেশালি ফিমেল পার্টনার, তার বয়সটা যদি ৩৫ এর উপরে হয় তাহলে এটি ৬ মাস। অতএব এর মধ্যে যদি কেউ কনসিভ না করে আমরা বলব যে দ্রুত ফার্টিলিটি বা ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আপনি আসুন। কারণ আমাদের আগে স্পেশালিস্টের সংখ্যা কম ছিল। এখন এই বিষয়ে অনেকেই পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন। অনেক সেন্টার আমাদের ঢাকায় বেড়েছে, ঢাকার বাইরে বেড়েছে। অতএব আপনার হাতের কাছেই কিন্তু ফার্টিলিটি স্পেশালিস্টকে আপনি পাবেন। অথবা একজন গাইনোকোলজিস্ট, তার কাছে আপনি আসতে পারেন এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল ইভ্যালুয়েশন দরকার আছে। ইনফার্টিলিটি নিয়ে একটা কথাই আছে, যত দ্রুত সঠিক সময় আপনার ইভ্যালুয়েশন, আপনার কারণ খোঁজা ইনফার্টিলিটির এবং ট্রিটমেন্ট শুরু হবে, তত দ্রুত কিন্তু আপনি মা হতে পারবেন। যত দেরি করবেন তত কিন্তু সেটি আপনার জন্য জটিলতা বয়ে নিয়ে আসবে। যেমন ধরুন একটা এন্ডোমেট্রিওসিসের পেশেন্ট, তিনি যদি আর্লি স্টেজে আসেন এবং ইনফার্টিলিটিতে তিনি ভুগছেন, তাকে ট্রিটমেন্ট দিয়ে সাকসেস করা যত সহজ, তিনি যদি ১-২ বছর দেরি করেন এবং আমাদের কাছে বিশাল বড়, বড় এন্ডোমেট্রিওটিক বা চকলেট সিস্ট নিয়ে আসেন, ওভারি রিজার্ভ যদি তার কমে যায়, তাকে কিন্তু কনসিভ করানো আমাদের জন্য খুব কঠিন। অতএব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের কাছে যারা আসবেন, তাদেরকে আমি বলি ট্রিটমেন্ট দিয়ে সফলতার গল্প শোনানো আমাদের জন্য অনেক সহজ। জানতে চাইবো এবার যে বর্তমানে ইনফার্টিলিটির সবচেয়ে কার্যকর পদ্ধতি আসলে কোনগুলো? এটি আসলে সহজ কথা এক লাইনে উত্তর দেওয়া খুব কঠিন। কারণ এটা একেকজনের জন্য একেক রকম। যেমন ধরুন একজন ফার্টাইল পিরিয়ডই জানেন না। তাকে যদি আপনি ওই দিনটি শিখিয়ে দেন যে কোন সময় হাসব্যান্ডের সাথে সহবাস করলে তার কনসিভ হবে, ওই একটা ইনফরমেশনে কিন্তু তিনি কনসিভ করল। আমার কাছে খুব নোন একজন খুবই বাংলাদেশের ফেমাস সিঙ্গার, উনি আসতেন ট্রিটমেন্ট নিতে। তো আমরা ওনার ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি কিন্তু কোনোভাবেই কনসিভ হচ্ছে না। তো একটা সময় ওনার একটা সিম্পল টেস্ট আমরা করলাম, সেটা হচ্ছে থাইরয়েড হরমোন, এবং ওটা দেখলাম যে অ্যাবসোলিউটলি অ্যাবনর্মাল। একটা নরমাল আমরা যদি বলি যে যারা প্রেগন্যান্সি ট্রাই করতে চান তাদের জন্য থাইরয়েড হরমোন লেভেল 2.5 থেকে 3 এর মধ্যে থাকলে ভালো। ওনার ছিল 12। অতএব উনি TSH লেভেল 12 মানে একজন হাইপারথাইরয়েডের পেশেন্ট। উনি কিন্তু অনেক জায়গায় চিকিৎসা নিয়েছেন, কনসিভ হয়নি, কারণ ওনার হরমোনেই ঝামেলা। আমরা যখন TSH লেভেলটাকে নরমালে নিয়ে আসলাম, মাত্র ১.৫ মাসের মাথায় উনি কনসিভ করলো। অতএব খুব ছোট্ট ছোট্টভাবে আসলে কারণ খুঁজে ট্রিটমেন্ট দিতে হয়। তারপরেও কার্যকর যদি ট্রিটমেন্টের কথা বলি, যার জন্য যেটা কার্যকর আজকে বাংলাদেশে সেই ট্রিটমেন্টের সব কিছুই আছে। কারোর জন্য ল্যাপারোস্কোপি অপারেশনটা হলেই তার জন্য কনসিভ করা সহজ, সেটিও আমার দেশে আছে। হিস্ট্রোস্কোপি অপারেশনও আমাদের দেশে আছে এবং এগুলো খুব সাকসেসফুলি আমরা চিকিৎসকরা করছি। এর পরের যে পর্যায়গুলো আছে ওভুলেশন ইন্ডাকশন, সেটা ওষুধের মাধ্যমে দেওয়া হয়। আপনি ক্লোমিফেন সাইট্রেট বলেন, বেলট্রোজোল বলেন বা গোনাডোট্রপিন বলেন। সবচেয়ে আসার জায়গা হচ্ছে যে আমাদের দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো এগুলো তৈরি করছে, যার ফলে কিন্তু আমাদের রোগীরা অনেক কম মূল্যে বা সুলভ মূল্যে ওষুধগুলোকে পাচ্ছেন। এরপরে যদি আপনি দেখেন যে তার পরের স্টেপটা কী আছে, IUI দরকার হয় কারোর জন্য। বাংলাদেশে এখন অসংখ্য সেন্টারে IUI হচ্ছে।
আইভিএফ বা ইক্সি বাংলাদেশে অনেক উন্নত সেন্টারে হচ্ছে। তো সেই জায়গাটাতে আমি বলব যে বাংলাদেশ এই মুহূর্তে স্বয়ংসম্পূর্ণ আছে। আগে একটা সময় ছিল টেকনোলজির সাপোর্টের জন্য দেশের বাইরে থেকে আমাদেরকে চিকিৎসক হয়তো আনতে হতো। এখন কিন্তু বাংলাদেশ আর স্টেজে নেই। আমাদের দেশের চিকিৎসকরাই ইনফার্টিলিটির হাইয়েস্ট ট্রিটমেন্ট এই মুহূর্তে আমাদের রোগীদেরকে দিতে পারছে। এবং দ্বিতীয়ত রোগীরা অনেকে দেশের বাইরে চলে যান। সেই জায়গায় আমি বলব যে আস্থার সাথে, ট্রাস্টের সাথে এবং অথেন্টিকভাবে আপনি যদি ট্রিটমেন্ট নিতে চান, আমরা বলব যে বাংলাদেশ ইজ দ্য বেস্ট প্লেস। কারণ দেশের বাইরে আসলে কিভাবে ম্যানেজমেন্টটা হচ্ছে, কোন টেকনিকে হচ্ছে, অনেক সময় রোগীরা এসে দুঃখ করে বলেন যে তারা আসলে জায়গাগুলোতে ক্লিয়ার না। সেই জায়গাটা থেকে কিন্তু আমি বলব যে আমাদের দেশ এখন যেহেতু স্বয়ংসম্পূর্ণ এই ধরনের ট্রিটমেন্ট দেওয়ার জন্য, আমাদের রোগীদের এই মুহূর্তে আর দেশের বাইরে যাওয়ার কোনো দরকার নেই। খুব সুন্দর বলেছেন। জানতে চাইবো, অলরেডি আমাদের আলোচনায় উঠে এসেছে আইইউআই, আইভিএফ, ইক্সি। এই পদ্ধতিগুলোর মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? এগুলো আসলে একটু পরের চিকিৎসা। আমরা প্রথমে ইভ্যালুয়েশন করি, আমরা প্রথমে কাউন্সেলিং করি, আমরা প্রথমে ন্যাচারাল ওয়েতে প্রেগন্যান্সি ট্রাই করতে বলি। সেটাতে যাদের হচ্ছে না, ওভুলেশন রিলেটেড যাদের ঝামেলা আছে, তাদেরকে আমরা ওভুলেশন ইনডিউসিং ড্রাগস দিচ্ছি, ওষুধে যাদের কাজ করছে না তাদের ক্ষেত্রে ইনজেক্টেবল দিচ্ছি। এবং বাই দিস টাইম কিন্তু আমরা দেখে নিচ্ছি যে ওনার টিউবটা ভালো আছে কিনা, টিউবটা কাজ করছে কিনা। যেমন খুব বেসিক কিছু জায়গা, যেমন হচ্ছে হাজব্যান্ডের সিমেন অ্যানালাইসিস করা ছাড়া কোনো ফার্টিলিটি স্পেশালিস্টই কিন্তু এই মুহূর্তে ট্রিটমেন্ট দিবেন না, কিংবা আমাদের দেওয়া উচিত নয়। কারণ আপনি শুধু ওয়াইফকে ট্রিটমেন্ট দিয়ে যাবেন। আমাদের কাছে এমনও গল্প আছে যে হাজব্যান্ড ৫টা বিয়ে করেছেন যে তার সন্তান হচ্ছে না দেখে, এবং ৫ নাম্বার ওয়াইফ তখন তাকে জোর করে যখন ট্রিটমেন্ট করালো, তার দেখা গেল অ্যাজোস্পার্মিয়া, অর্থাৎ তার স্পার্মের সংখ্যা 0। কিন্তু উনি দেখা গেছে যে এর আগে এতগুলো ঘটনা ঘটে গেছে শুধুমাত্র ওই তার অপোজিট সাইডে যে আছে তাকে ব্লেম করে। তো সেই পয়েন্ট অফ ভিউর জায়গা থেকে আসলে অনেক সময় কিন্তু সমস্যা হয়ে যায় যখন হাজব্যান্ডরা টেস্ট করতে চান না, কিংবা অনেক সময় তারা বলেন যে পরে করব। তো আমরা যখন ইভ্যালুয়েশন করি, হাজব্যান্ড ওয়াইফ একসাথে ইভ্যালুয়েশন করাটা বেটার। সেকেন্ড হচ্ছে ওভারি রিজার্ভ দেখা এবং একটা মেয়ের ফ্যালোপিয়ান টিউব ওপেন আছে কিনা। এই টেস্টগুলো খুব প্রিলিমিনারি টেস্ট। এই টেস্টগুলো করতে আমাদের রোগীদের রাজি হতে হবে, এবং এগুলোর উপর ডিপেন্ড করেই আমরা আসলে পরবর্তী প্ল্যানটা করি। সো আইইউআই হচ্ছে এমন একটা প্রসিডিউর যেখানে হচ্ছে আপনাকে নির্দিষ্ট একটা দিন, যেমন আমরা বলি যে ওভুলেশন ইনডিউসিং ড্রাগ আমরা শুরু করি মাসিকের ২য় বা ৩য় দিন থেকে, এটাকে টানা আমরা দিতে থাকি। ১২তম দিনে আসলে আমরা টেস্ট করে দেখি তার ফলিকল বা ডিমের সাইজটা ভালো হয়েছে কিনা। যদি সেটা হয় তাহলে ডিম ফোটার জন্য আমরা আবার ওষুধ দিই। সেটা দেওয়ার পর আমরা একটু কনফার্ম হই যে তার ওভুলেশন হয়েছে। দেন আমরা হাজব্যান্ডের বীর্যটাকে নিয়ে আমরা বলি যে একটা মেশিনের নিচে সবচেয়ে ভালো যে বীর্যগুলো আছে সেটাকে কালেক্ট করে ইউট্রাসের ভেতরে পুশ করে দিচ্ছি। এটাকে আমরা আসলে আইইউআই বলি। আর আইভিএফ এবং ইক্সি হচ্ছে তার থেকেও উপরের একটা প্রসিডিউর, যেখানে আসলে স্পার্ম এবং ওভামকে আমাদের বডির বাইরে একসাথে করা হয়, এবং সেখান থেকে যে ভ্রূণটা তৈরি হয় সেটাকে আমরা বলি এমব্রায়ো, সেটাকে আমরা আবার ইউট্রাসের মধ্যে প্রতিস্থাপন করে দিই। এবং এগুলো হচ্ছে ল্যাব ডিপেন্ডেন্ট প্রসিডিউর। ইক্সি তার থেকেও ১ ডিগ্রি হায়ার, যেখানে আইভিএফে হয়তো অনেকগুলো স্পার্মকে নিয়ে আমরা কাজ করি, এখানে সিলেক্টিভলি একটা স্পার্ম ইনজেকশনের মাধ্যমে আমাদেরকে ব্যবস্থা করে দিতে হয় ওভামের সাথে একসাথে হওয়ার জন্য। তো এগুলো আমরা বলবো হায়ার টেকনোলজি এবং ল্যাব ফ্যাসিলিটি আছে সেই সকল জায়গার। তবে আপনি শুনলে হ্যাপি হবেন যে ঢাকা মেডিকেল কলেজ সরকারি পর্যায়ে বিএসএমএমতেও কম খরচে এই প্রসিডিউরগুলো হচ্ছে। তার সাথে তো বাংলাদেশে এখন অনেক বেশি, আমি বলবো যে গত ২-৩ বছরে অনেক বেশি ফার্টিলিটি সেন্টার বা আইভিএফ সেন্টার তৈরি হয়েছে, যারা অত্যন্ত অথেন্টিকতার সাথে কাজ করে যাচ্ছে। সুন্দর বলেছেন। কথার মধ্যে চলে এসেছে যে ডিমের কাউন্ট কম, কখনো স্পার্মের সংখ্যা কম। জানতে চাইবো এমন কোনো সাকসেস স্টোরি যেখানে কিনা ডিমের কাউন্ট অনেক কম ছিল? আমরা নরমালি এমএইচ লেভেল বলি যে 2 বা 3 এর মধ্যে থাকা। এখন 2 এর নিচে আসলেই কিন্তু আমরা বলি যে ডিক্রিজিং, মানে কমে গেছে। 1 এর নিচে আসলে কিন্তু আমরা বলছি যে আরও বেশি কমে গেছে। কারো ক্ষেত্রে আমরা বলছি ডিমিনিশড, মানে একেবারেই কমে যাওয়ার পথে। সেক্ষেত্রে 1 এর নিচে যখন কারো এএমএইচ লেভেল 0.64, 0.8, 0.52 এগুলো হয়, আমরা কিন্তু একটু নড়েচড়ে বসি বা ভয় পাই। এবং পৃথিবীতে এখন পর্যন্ত কোনো ড্রাগস সেভাবে আবিষ্কার হয়নি যে ডিরেক্টলি বলতে পারবে যে সে ওভারি রিজার্ভ বা এগ কাউন্ট
কাউন্টকে বাড়িয়ে দেবে। আমরা যে ওষুধগুলো ব্যবহার করি সেগুলো সবই গবেষণার পর্যায়ে রয়েছে বা গবেষণার পর্যায়ে ব্যবহার করা হচ্ছে। কিন্তু আমি জানি না যে আমরা এখনো মানে এই জায়গা থেকে দেখেছি অনেক সাকসেসফুল প্রেগন্যান্সি, যেটা আমাদের অনেক রোগীকে কিন্তু এনকারেজ করে। কারণ যখন এই রিপোর্টগুলো 1 এর নিচে পাই, আমরা তো একটু হলেও নেগেটিভলি তাদেরকে কাউন্সেলিং করি যে আপনার সন্তান হবে কিনা, যেহেতু এগ কাউন্টটা কমে গেছে, ওভারি রিজার্ভ কমে গেছে, একটু শঙ্কার জায়গা আছে। কিন্তু তারপরেও 0.64, 0.54, 0.32 থেকেও যখন কনসিভ করে রোগীরা আমাদের কাছে এসেছিলেন উইথ দ্য মেটিকুলাস ট্রিটমেন্ট, আমি বলি যে সেটা আমাদের অন্যান্য যে রোগীরা যাদের ওভারি রিজার্ভ কম তাদেরকে কিন্তু এনকারেজ করে। এবং এদের মধ্যে কেউ কেউ ন্যাচারাল প্রেগন্যান্সি নিয়ে এসেছেন, এমনও হয়েছে। তো সেখানে মিরাকেল বলে একটা বিষয় আছে। দিন শেষে উপরওয়ালার একটা মিরাকেল বলে বিষয় আছে, এটা ইনফার্টিলিটি রোগীদেরকে মানতে হবে। সেকেন্ডলি আমি বলবো যে এগের রিজার্ভকে ইনক্রিজ করার কিছু ওষুধ আছে বাজারে, ডিএইচএ জাতীয় ওষুধ, সেগুলো আমরা রোগীদেরকে দিই এবং আমাদের গবেষণা এবং আমাদের পেশেন্ট প্রোফাইল বলে যে তাদের মধ্যেও অনেকে কনসিভ করেছেন। এটা একটা পজিটিভ দিক আমাদের জন্য। আমরা বাংলাদেশে কিন্তু পিআরপি থেরাপি শুরু করেছি, ইন্ট্রাওভারিয়ান পিআরপি ইনজেকশন, এবং ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে আমরা এই প্রসিডিউরটা শুরু করেছি। এটা বিএসএমএতে হয় এবং প্রাইভেট পর্যায়ে অনেকেই এটাকে হয়তো ব্যবহার করে আসছেন। সেখানেও কিন্তু এই ধরনের রোগীগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের ক্ষেত্রে আমরা সাকসেস পেয়েছি। ডিম্বাণুর কথা তো আমরা জানলাম, এবং এবার জানতে চাইবো যে শুক্রাণুতে প্রবলেম রয়েছে, কাউন্ট কম কিংবা নড়াচড়া কম কিংবা নেই, এমন কোনো সাকসেস স্টোরি কি রয়েছে যে সেখান থেকেও প্রেগন্যান্সি হয়েছে? আসলে প্রতিটা ফার্টিলিটি স্পেশালিস্টের এরকম অনেক সাকসেস স্টোরি তাদেরকে জিজ্ঞাসা করলেও পাওয়া যাবে। এক্ষেত্রে সাধারণত আমি বলবো যে লাইফস্টাইল এবং থাইরয়েড এবং ডায়াবেটিস, এই দুটোর পারফেক্ট ট্রিটমেন্ট যদি কারো প্রবলেম থাকে, এবং কেউ যদি খাবার দাবারের জায়গাটাকে খেয়াল করে, স্ট্রেস কমায়, লেস কার্বোহাইড্রেট, লেস অয়েলি ফুড, অনেকে আমাদের পুরুষরা স্মোকিং করেন কিংবা অনেকে অ্যালকোহল নেন কিংবা অনেকের হয়তো ড্রাগস অ্যাবিউজ আছে, সেই জায়গাগুলো তারা যদি ছেড়ে দেন, এবং আমি যেটা বললাম যে ডিভাইসকে সারাদিন ব্যবহার করা, বডির সাথে একটা ডিভাইসকে সারাদিন আষ্টে পিষ্টে রাখা, কারণ এখন আমরা অনেক বেশি কিন্তু মোবাইলে অনেক কাজ করি, সেটাকে কিছুটা কমিয়ে নিয়ে আসা, কোলের উপরে ল্যাপটপ রেখে কাজ না করা, এবং আমি বলবো যে পরিমিত জীবন, স্বাস্থ্যসম্মত জীবন মেল ইনফার্টিলিটির ক্ষেত্রে একটা বড় বড় ফ্যাক্টর। এটার মাধ্যমে কিন্তু সমাধান সম্ভব। অ্যাজোস্পার্মিয়া মানে কিন্তু স্পার্ম কাউন্ট জিরো, বাট জিরো জিরো নয়। এই জিরো অনেক জায়গায় আটকে থাকতে পারে। সাধারণত আমরা বলি অবস্ট্রাকটিভ যে কজগুলো আছে, অর্থাৎ কোনো কারণে আপনার স্পার্ম নিচের অংশে আসতে পারছে না, কোনো একটা জায়গায় সে আটকে আছে, সেখান থেকে কিন্তু তাকে রিট্রাইভ করে নিয়ে, উদ্ধার করে নিয়ে আমরা সাকসেসফুল প্রেগন্যান্সি আপনাদেরকে দিতে পারি। অনেকের কাউন্ট কম, সেখানে কিছু আমরা দেখেছি যে ওষুধ দিয়ে থেরাপি এবং আইইউআই তাদেরকে কিন্তু কনসিভের আমরা বলবো যে একটা সুখের গল্প তৈরি করে দিয়েছে সেই সংসারে। তো সেই জন্য সমাধান কিন্তু একটাই, যে সঠিক সময় ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে পৌঁছে যাওয়া, তাহলে সমাধানটা অনেক সহজ হয়ে যায়। সুন্দর। এবার জানতে চাইবো ১০ বছর, ১৫ বছর কিংবা তার চেয়েও বেশি কোনো দম্পতি পার করেছেন, তারপরও কি প্রেগন্যান্সি হওয়া সম্ভব হয়েছে? আমরা এরকম অনেক পেয়েছি। ১৮ বছর, ২১ বছর পর তিনি কনসিভ হয়েছেন। একজন তার বয়স ১৮ বছর বয়সে হয়তো তার বিয়ে হয়েছিল। ঠিক ২১ বছর বয়সে তিনি কনসিভ করেছেন। আমরা এরকম অনেককে পেয়েছি যে উনি হয়তো ১০-১২ বছর ধরে চেষ্টা করছেন ন্যাচারালি, ১০-১২ বছর ধরে উনি কোনো চিকিৎসক দেখাননি। আপনি যদি চিন্তা করেন যে এখনকার আমরা বলি যে সবকিছু এগিয়ে গেছে, বাট কিন্তু এখনও আমরা গ্রাম প্রত্যন্ত অঞ্চল কিংবা ঢাকার বাইরে বা অনেক কনজারভেটিভ ফ্যামিলিকে দেখি ১০-১২-১৫ বছর পার হয়ে গেছে, তাদের কনসিভ হয়নি, কিন্তু তারা কোনো চিকিৎসক দেখাননি। তারা কেউ হয়তো গিয়েছেন হচ্ছে কোনো দরবেশের কাছে কিংবা কোনো ওঝার কাছে, কিংবা তারা হয়তো কোনো আধ্যাত্মিক চিকিৎসা নিয়েছেন, কিংবা তাবিজে দেখা গেল তার শরীরই ভরপুর, এরকমও এখনকার মডার্ন সিভিলাইজেশনের যুগে আমরা পেয়েছি। তখন সেই সবগুলো তাবিজকে কেটে আলাদা করে তারপরে আমাদের মতো অথেন্টিক ওয়েতে আমরা দেখা গেছে ট্রিটমেন্ট শুরু করেছি, এবং তারা কিন্তু ১-২ বছর পরে অনেকেই কনসিভ করেছেন। এখানেও কিন্তু একই কথা চলে আসে, সঠিক সময়ে সঠিক চিকিৎসা। এটা নেওয়ার জন্য কিন্তু আমি বলব যে পরিবারকেও এগিয়ে আসা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সমাজ অনেক এগিয়েছে। আগে শুধু দেখতাম যে সেই নারী একা চিকিৎসা নিতে আসতো, কিংবা তাকে তার ভাই বা তার মা অ্যাকম্পানি করত। কিন্তু আমি এখন খুব হ্যাপি হই যে পরিবারে দেখি যে তার স্বামী বা হাসব্যান্ড তাকে নিয়ে আসছেন। আরও হ্যাপি হই যখন শ্বশুর শাশুড়ি তাকে অ্যাকম্পানি করেন, তারা বোঝার চেষ্টা করেন, তারা মেয়েটাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন। এই জায়গাগুলো
চিকিৎসাগুলো কিন্তু আমাদেরকে অনেক বেশি এনকারেজ করে ফার্টিলিটি স্পেশালিস্টদের। নাহলে আগে এমন একটা সময় ছিল যে সেই নারীরই শুধু চিকিৎসা আমরা দিতে পারছি না। তিনি হয়তো গোপনে পরিবারকে না জানিয়ে চিকিৎসা নিচ্ছেন বা তার সমস্যাটা কি সেটি জানাচ্ছেন না। কিন্তু এখন সময় অনেক পাল্টে গেছে। আমার কাছে এমনও ভালো লাগে যে কথাগুলো শুনলে হয়তো অনেক পেশেন্ট এনকারেজ হবেন যে হাসব্যান্ড তার প্রবলেমটা দেখার পর সে নিজেই আমাদের কাছে একা চলে আসেন। যে আমি আমার ওয়াইফকে হয়তো বোঝাতে পারবো না বা কষ্ট দিতে চাই না, আমার একটা সমাধানের কি পথ আছে, একটু চিকিৎসা দিয়ে আমাকে ঠিক করা যায় কিনা সেই জায়গাটি দেখুন। অতএব ইনফার্টিলিটির জায়গায় আমরা এগ, ওভাম, স্পার্ম অনেক কঠিন, কঠিন কথা বলি। আমরা আইইউআই, ইকসি, আইভিএফ অনেক কঠিন, কঠিন কথা বলি। বাট হাসব্যান্ড ওয়াইফের সিঙ্ক্রোনাইজেশন রিলেশনশিপের এটাও কিন্তু ইনফার্টিলিটি ট্রিটমেন্টের অনেক বড় একটা জায়গা। হাসব্যান্ড ওয়াইফ ঠিকভাবে ঠিক সময় থাকতে পারছেন কিনা, সময় দিচ্ছে পারছেন কিনা, সেক্সুয়াল পারফরমেন্সের জায়গায় তাদের কোনো ডিফিকাল্টি হচ্ছে কিনা, এই জায়গাগুলোতেও কিছু সেনসিটিভ প্রশ্ন থেকে যায় যেটি হয়তো মনে হবে যে করার প্রয়োজন ছিল কিনা, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু অনেক সময় ইনফার্টিলিটির কারণ খুঁজতে আমাদেরকে সহায়তা করে। খুব সুন্দর। এই পর্যায়ে জানতে চাইবো যে আসলে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট কথাটা মাথায় আসলে আমাদের মাথায় আরেকটা চিন্তা চলে আসে, খরচটা আসলে কেমন? আমি যেহেতু একটু আগেই বললাম যে ইনফার্টিলিটির সকল চিকিৎসা এখন বাংলাদেশে, তাহলে খরচ নিশ্চয়ই আগের থেকে অনেকটা কমে গেছে। আপনি যদি পার্শ্ববর্তী কোনো দেশে যান, যাওয়ার জন্য একটা ট্রাভেল খরচ আছে। আমরা যদি এটাকে বলি মেডিকেল ট্যুরিজম, সেই জায়গাটাকে আমরা এখন না করতে চাই। আপনি এমনি ঘুরতে যান, আপনি এমনি ট্রাভেল করেন, আপনি এমনি ট্যুরিস্ট স্পটে যান, ইউ আর ওয়েলকাম, এনকারেজ। বাট যেই ট্রিটমেন্টগুলো আমাদের দেশে আছে, পৃথিবীর বিখ্যাত চিকিৎসকদের তালিকায় আমাদের দেশের চিকিৎসকদের নাম আছেন। আপনি যদি একটা কনফারেন্স চিন্তা করেন, কনফারেন্সে আসলে কারা যায় বা কারা প্রেজেন্ট করার সুযোগ পায়, যারা ওয়ার্ল্ড রিনাউন্ড। আমাদের মধ্যে থেকেই তো ইনফার্টিলিটি স্পেশালিস্ট অনেক আছেন যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেয়ে তাদের গবেষণাকে প্রেজেন্ট করেন, যে গবেষণাগুলো অন্য দেশের মানুষকেও এখন এনকারেজ করে। তাহলে আমাদের রোগীরা তারা কেন বাংলাদেশের বাইরে যাবেন? এটি তো আমাদের একটা দুঃখের জায়গা। রোগীদেরকে যদি বলি যে আমাদের একটা স্যাড পার্ট যদি শুনতে চান আপনারা, তাহলে আপনারা যখন চলে যান তখন আমাদের কাছে খারাপ লাগে। কারণ আপনি ট্রিটমেন্টের কোনটা পাচ্ছেন না বাংলাদেশে। আমি এমন অনেক পেশেন্টকে দেখি যে ল্যাপ্রোস্কোপি লাগবে, আমি দেশে করব না, আমি বাইরে থেকে করে আসি। কিন্তু ওয়ার্ল্ড ফেমাস লেভেলের ল্যাপ্রোস্কোপি সার্জন তো আমাদের দেশে লেভেল, তাহলে উনি কেন যাবেন? অতএব খরচের জায়গাটা যদি আমাদের দেশে চিকিৎসা নেয় তাহলে খরচ কম। আমাদের দেশের বাইরে চিকিৎসা নিতে গেলে তার থেকে দ্বিগুণ, তিনগুণ, চারগুণ খরচ। ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ আমি বলেছি ফার্মাসিউটিক্যালস কোম্পানি এখানে তৈরি করছে। খুব অল্প খরচে সেই চিকিৎসা নেওয়া যায়। আইইউআই ঢাকা মেডিকেল কলেজে নামমাত্র মূল্যে তারা করে দিচ্ছেন বা বিএসএমইউতে। প্রাইভেট সেক্টরও যারা করছেন তারা হয়তো কেউ ৮,০০০, ১০,০০০, ১২,০০০ টাকা নিচ্ছেন, যেটি হয়তো আমাদের অনেকেরই সহনীয় পর্যায়ে আছে। আরেকটি প্রশ্ন আসে যে অনেকেই জানতে চান যে পিল খেলে কি ইনফার্টিলিটি হওয়ার কোনো পসিবিলিটি রয়েছে কিনা? এটা আসলে এক ধরনের হরমোনাল চেঞ্জ বডিতে নিয়ে আসে। সেটা হয়তো ইনডিরেক্টলি ইনফার্টিলিটির কারণ হতে পারে কোনো, কোনো ক্ষেত্রে। কিন্তু ডিরেক্টলি আসলে এটা যে খুব এফেক্ট ফেলে তা নয়। বরং যারা ইনফার্টিলিটির প্রবলেম, ইরেগুলার মেনস্ট্রুয়েশন বা অনিয়মিত মাসিক, সেটাকে নিয়মিত করার জন্য কিন্তু আমরা আরও পিল ব্যবহার করি। বাট দীর্ঘদিনই আপনি যখন কোনো কিছু খাবেন, সেখানে যেহেতু স্ট্রোজেন, প্রজেস্টেরন হরমোন আছে, সেটার কিছুটা হলেও সাইড ইফেক্ট আছে। সেটা হয়তো ইনডিরেক্টলি অনেক সময় ইনফার্টিলিটির মতো সমস্যাগুলোকে প্রভাবিত করতে পারে। জানতে চাইবো যে আমরা দেখি অনেক সময় কারো অ্যাবর্শন হয়ে গেছে, ডিএনসি হয়েছে, আবার অনেকে ইনডিউসড অ্যাবর্শনও করেন। তো সেই ক্ষেত্রে পরবর্তীকালে ফার্টিলিটিতে কোনো প্রভাব ফেলতে পারে কিনা? এখানে আমরা দেখেছি যে সরাসরি একটা সম্পর্ক আছে। কারণ যাদের বারবার অ্যাবর্শন হয় কিংবা যারা মেডিকেল টার্মিনেশন করে, ওষুধ খেয়ে প্রেগন্যান্সি নষ্ট করলো, অথবা যারা এমআর, ডিএনসির মতো প্রসিডিউরগুলো করে প্রেগন্যান্সি নষ্ট করার জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে ইনফেকশন হয়েছে, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ কিংবা টিউবে ইনফেকশন হয়েছে, ইনফেকশন হয়ে টিউবগুলো বন্ধ হয়ে গেছে। এই ধরনের প্রবলেম আমরা একটা পাই। সেকেন্ড আরও দুটো প্রবলেম পাই। যারা খুব ফ্রিকোয়েন্ট ডিএনসি বা এমআর করেন তাদের ক্ষেত্রে আমরা অ্যাডেনোমায়োসিস এখন খুব বেশি পাই। থার্ড একটা প্রবলেম পাই, তাদের যে জরায়ু লেয়ার আছে সেটা কোনো না কোনো কারণে ড্যামেজ হয়, যার ফলে প্রেগন্যান্সি হতে চায় না, কিংবা জরায়ু লেয়ারের মধ্যে ইনফেকশন।
অতএব এই সবগুলো কারণ কিন্তু অত্যন্ত নেগেটিভলি প্রভাবিত করে আপনার ফিউচার প্রেগন্যান্সি হওয়ার জন্য। সো কী প্রয়োজন আছে আনওয়ান্টেড প্রেগন্যান্সি? দরকার নেই তো। আপনি হয় কোনো পদ্ধতি ব্যবহার করুন, অথবা নিয়মিত পিল খান, কিংবা দীর্ঘমেয়াদী যে কন্ট্রাসেপশন আছে সেগুলো ব্যবহার করুন। কারণ আনওয়ান্টেড প্রেগন্যান্সিটাকে যখনই আপনারা টার্মিনেশন করতে যাচ্ছেন বা নষ্ট করতে যাচ্ছেন, সেটার সিকুয়েলি হিসেবে টিউব বন্ধ হয়ে যাওয়া, ইউট্রাস ইনফেকশন হওয়া, কিংবা টিউবে ইনফেকশন হওয়া, যেটা বন্ধ্যাত্বের কারণ হতে পারে। এবং আমাদের দেশে এখন একটা জিনিস খুব প্রচলন হয়ে গেছে, সেটা হচ্ছে কথায় কথায় ইমার্জেন্সি পিল খাওয়া বা ইমার্জেন্সি কন্ট্রাসেপশন পিল খাওয়া। এটারও অত্যন্ত সাইড ইফেক্ট আছে, এটাও ইনডিরেক্টলি ইনফার্টিলিটির জন্য কারণ হতে পারে। অতএব ইমার্জেন্সি ফর ইমার্জেন্সি, নট ফর দ্য রুটিন। এখন যে ট্রেন্ডটা শুরু হয়েছে যে ১ মাসের মধ্যে অনেকবার বা অসংখ্যবার তিনি ইমার্জেন্সি পিল নিয়ে নিচ্ছেন, দিস ইজ নট ফর দ্য রেগুলার ইউজ, দিস ইজ অনলি ফর দ্য ইমার্জেন্সি। এটাও একটু আমাদের মাথায় রাখতে হবে। সুন্দর বলেছেন। এবার জানতে চাইবো যে একটা আদর্শ ইনফার্টিলিটি সেন্টার, সেখানে আসলে কি কি ধরনের সুবিধা থাকা প্রয়োজন? আদর্শ ইনফার্টিলিটি সেন্টার আপনাকে সব দিক থেকে সহায়তা করবে। প্রথমত, সেখানে যে চিকিৎসকরা আছেন তারা ডেডিকেটলি অনেস্টি বজায় রেখে আপনার চিকিৎসাটা দেবেন, এবং তারা প্রপার নলেজ রাখেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ফ্যাসিলিটিগুলো সব কিছুকে একই আমব্রেলার নিচে নিয়ে আসা। যেমন আমরা ইভ্যালুয়েশন করতে পারছি, আমরা এক্সামিনেশন করতে পারছি, আমরা ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি করতে পারছি, আমরা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফিও করতে পারছি ওই সেন্টারে, আমরা ল্যাপ্রোস্কোপি, হিস্ট্রোস্কোপি সেবাটাও সেই সেন্টারে রাখতে পেরেছি। ইনফার্টিলিটির অন্যান্য যে অপারেশনগুলো দরকার আমরা করতে পারছি, আইইউআই, আইভিএফ বা ইক্সির মতো সেবাগুলো সেখানে দিতে পারছি। এবং আমি এমন সেবা দিচ্ছি যে রোগীকে সন্তুষ্ট করা যাচ্ছে, তাকে আমি সময় দিচ্ছি, এবং আমি যে খরচটা নির্ধারণ করেছি সেটাকে আমি সাশ্রয়ী যে জায়গাটি রয়েছে সেখানে রাখতে পেরেছি। তো সব কিছুকে যদি আমরা মেনটেন করতে পারি, আমি মনে করি যে অবশ্যই একটি আদর্শ আইভিএফ সেন্টারের মাধ্যমে একজন রোগীকে হাইয়েস্ট সার্ভিস দেওয়া সম্ভব। ভবিষ্যৎ ইনফার্টিলিটি স্পেশালিস্ট যারা হতে চাচ্ছেন তাদের জন্য কিছু বলুন। আমি বলব যে প্রপার নলেজ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার অনেক ডিগ্রি থাকবে, কিংবা আপনার অনেক হয়তো এক্সপোজার থাকবে বিভিন্ন জায়গায়, বাট পারফেক্ট নলেজের সাথে উইথ ডেডিকেশন, উইথ অথেন্টিসিটি, এবং একজন রোগীকে নিজেরই একজন মনে করে পারফেক্ট ওয়েতে নিজের যে পারফেক্ট জ্ঞানটি আছে সেটিকে টেকনোলজির সেবা নিয়ে ঠিক যাকে যেমন চিকিৎসা দেওয়া দরকার সেই জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমরা বলবো যে আমরা আসলে সত্যিকারের সেবা আমাদের রোগীদের দিতে পারছি। অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য।